আমরা কাকে বিশ্বাস করব? আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলে কি সমস্যার সমাধান হবে? এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে। এই কনসার্নটা ভ্যালিড। পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না। তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাল। জনগণ বারবার প্রতারিত হয়। এখন আমরা জানেন যে বিএনপি সহ 42 দল এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপৎ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম। এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে। এই পতনের পর আজকে বিকেল 5টায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে। সেখানে তাদের সাথে আলাপ আলোচনা, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব। কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি, সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি, হুমকির সম্মুখীন। দর্শক, এবার শেখ হাসিনার পতনের পর বিএনপির উৎপাত যেন বেড়েই চলছে। এবার বিএনপির অপকর্ম নিয়ে মুখ খুললেন ভিপি নূর ও পিনাকি ভট্টাচার্য। দর্শক, চলুন আর দেরি না করে দেখে আসি কিভাবে বিএনপিকে ধুয়ে দিল পিনাকি ভট্টাচার্য ও ভিপি নূর। তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। এখন আমরা জানেন যে বিএনপি সহ 42 দল এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনে আমরা একটা যুগপৎ আন্দোলন ধারাবাহিকভাবে করেছিলাম। এখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়েছে। এই পতনের পর আজকে বিকেল 5টায় আমাদের বিএনপির সাথে আনুষ্ঠানিক বৈঠক আছে। সেখানে তাদের সাথে আলাপ আলোচনা, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলোর বিষয়ে আমরা পর্যালোচনা করে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত যাব। কিন্তু ইতিমধ্যেই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। যে আমার নিজের উপজেলা পটুয়াখালীতে আমি প্রোগ্রাম করতে গেছি, সেখানে বিএনপির জেলা নেতা থেকে শুরু করে উপজেলা নেতাদের বাধার সম্মুখীন হয়েছি, হুমকির সম্মুখীন হয়েছি। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে। আমার কেন্দ্রীয় আইন সম্পাদক ঢাকা জেলার, তাকে আপনার বিএনপি নেতারা এই ঘটনার সংশ্লিষ্ট মামলায় আসামি করেছে এবং নীলফামারীতে অফিস নিয়েছে। সেখানে হুমকি দিচ্ছে যে গণ অধিকার পরিষদকে যেন অফিস না দেয়। এখন বিএনপি তো এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। সে সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই সরকারের স্টেক হোল্ডার। সেখানে এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয়, তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে। যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি, কার্যত এখন পর্যন্ত খুব বেশি প্রতিকার পাইনি, তাহলে এখন বিএনপির সাথে লড়াই সংগ্রাম করে আমরা আমি ফ্যাসিবাদকে উৎখাত করলাম। এই আন্দোলন করতে গিয়ে আমরা মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি। আবার বিএনপিও যদি এখন এই আচরণ করে, তাহলে তো আমাদেরকে বিএনপির বিকল্প রাজনীতি জোট টোট নিয়ে ভাবতে হবে। তবে এখনই আমরা এই বিষয়ে কিছু ভাবছি না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের বিদেশি বন্ধুদের সাথেও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের জনগণকেও আমরা আমাদের যেই ইতিবাচক দাবি ছিল যে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনীতি, একটা নতুন পরিবর্তন, সেই জন্য জনগণের এই যে যারা আপনার চাঁদাবাজি করছে, এখন দখলদারি করছে, নতুন করে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণকে কিভাবে সংগঠিত করে আওয়ামী লীগের মতো তাদেরকে উৎখাত করা যায়, সেটাই আমাদের এই মুহূর্তে লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই জন্য জনগণকে সংগঠিত আমরা করে যাচ্ছি এবং আজকের বিএনপির সাথে এই অফিসিয়াল আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হবে আমরা বিএনপির সাথে আগামীতে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কি হবে। রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিগ জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয়। রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে, নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে। এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে, ধরেন দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে, ছাত্র অধিকার পরিষদ করেছে। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল। আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে, সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন। পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল, অন্য মতাদর্শের কিছু লোকজন যুক্ত হয়েছে। আমরা সব ধরনের সহযোগিতা করেছিলাম, কারণ এইটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে। ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা, একটা ক্রেজ আছে, তারা ট্রেন্ডে আছে। এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, বসা হচ্ছে। আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি, তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে। এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে। প্রথমত দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের, তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি, তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়েনি। তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল, গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে। আমরা সমাজের
অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক। যদি 24 সালে নির্বাচন হতো তারা একটা এমপি হয়ে যেতেন শর্টকাটে, এইটা অনেকের ধান্দা ছিল। এখন মশিউজ্জামান সাহেব গণ অধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না, তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন। তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে, আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই, তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন। আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেমপি হওয়া যায়। তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরো অনেকে আবার দু একজন দেখা যায় 2-4 জন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার, আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে। এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা 21 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি। আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না। তো এই যে সংস্কারগুলো, এগুলো কিন্তু 21 সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্র আমরা দিয়েছি। সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না, আমাদের এত অবস্থান ছিল না, যে কারণে এই বিষয়গুলো পরিচিত হয় নাই। তো এখন এই গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিতর্কিত করার জন্য, নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে, চলবে। এগুলো মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং এইটা আমরা কিছু মনে করি না এবং আমরা নির্বাচন কমিশনে পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব। এই যে গণ অধিকার পরিষদ ধরেন দাবি করলে যেটা হবে না। এখন বিএনপির যেটা বলেছি, তাও বিএনপির নাম দেয়নি, দিচ্ছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি, তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল। এখন কিছু ছেলেপেলে ধরেন যাদের আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম, তারা একটা ডিজার্ভ করলে সেটা আসলে এটা। শেষ একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে কি আপনি একটু আগে বলছিলেন যে সম্পাদক পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দল এবং অন্যান্য যারা আছে, আমরা কাকে বিশ্বাস করব? আওয়ামী লীগ গিয়ে বিএনপি আসলে কি সমস্যার সমাধান হবে? এই প্রশ্ন এখন ঘুরে ফিরে আসে। এই কনসার্নটা ভ্যালিড। পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না। তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাল। জনগণ বারবার প্রতারিত হয়। দেখেন আমাদের পূর্বপুরুষেরা সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল, পাকিস্তান আন্দোলন করেছিল, তারপরে পাকিস্তান এক নতুন উপনিবেশিক শাসন শুরু করেছিল। বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো, জীবন পণ লেখে রক্ত দিল। তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বর্বর এক স্বৈরশাসন, দুর্ভিক্ষ। এরশাদকে হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে। হাসিনাকে হটাবো, তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে? না, সেটাকে আসতে দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা স্বপ্নভঙ্গের সেই দুষ্টু চক্র ভাঙতে পারব? খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সো কল্ড প্রগতিশীল সংবিধানে। এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস। আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে, এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে। তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আসলে কি রাষ্ট্রের মালিক জনগণ? আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। তার মানে কি? সংবিধান জনগণের, তাহলে এই ক্ষমতা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে? অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান। আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে। সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল। শক্তি সামন্ত একজন খুব নামকরা পরিচালক ছিলেন। তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং। উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে, নৌকা, সমুদ্র, মাছ ধরা, এইসব নিয়ে সিনেমা। কাছাকাছি ফরম্যাট তার অনেকগুলো সিনেমা আছে, যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ, অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান, হিন্দিতে এটা হয়েছিল বরসাত কি এক রাত। এইসবের বেসিক প্লট একই। ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত। অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার। ওই সিনেমায় আমাদের নতুন আছে না, এখনকার চ্যাংড়া ব্যাংড়া অবশ্য চেনে না, আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন।
সেই নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে। নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। আস্তে আস্তে এখন আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না। সংবিধান নিয়ে জ্ঞানের আলাপ আছে। হ্যাঁ, আগে সিনেমার আলাপটা শেষ করে নিই। নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা। উৎপল দত্ত ন্যাচারালি কমন ভিলেন, উনি ছিলেন ভিলেন। রোজিনার পর্দার নাম হচ্ছে কদম। তো এখন চ্যাংরা ম্যাংরা ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি। জি, আমি সিনেমা ভালো দেখি। উৎপল দত্তের খুব খাইশ, সে রোজিনারে তার বিছানায় নেবে আর কি। তো সে একটা বুদ্ধি করছে, সিরিয়াস বুদ্ধি কিন্তু। তার এক লেসপেন্সার আছে, তো তার লেসপেন্সারের সাথে কদমের বিয়ে দেবে। তো লেসপেন্সার তো মহা খুশি। উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান করে ফেলছে। তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম শামসুজ্জামান। তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে ফেলছে, এটিএম শামসুজ্জামানকে কনভিন্স করে ফেলছে, সব ঠিকঠাক। এখন উৎপল দত্ত তার লেসপেন্সারকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাইতেছে যে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে কি টার্মসে। তো তার লেসপেন্সারকে বলতেছে উৎপল দত্ত, আই শোন, কদমকে তুই বিয়ে করবি, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়লগটা মনে হয় সবসময়, মানে বাংলাদেশের মালিক তোরাই, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। মানে বাংলাদেশের শেখ পরিবার ভোগ করবে, কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন ক্রিয়েট করবে, বিভ্রম ক্রিয়েট করবে। সেই উৎপল দত্তের মতো এইখান থেকেই আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ, বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, বা বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এই টাইপের কথাবার্তা। মানে এই সংবিধান উচ্চকণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে। জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোনো বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আবার সেই ভোট দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস হয়ে গেছে। এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি। যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া হয়েছে। এটা জনগণের সাথে প্রতারণা। সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না, কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি। এই প্রতারণা আপনারা কেন করলেন? তাহলে এখন আমরা কি করব? আমাদের এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের একটা নতুন সংবিধান লাগবে। ৭২-এর রচিত সংবিধান আজ ২০২২ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, পারছে না। এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি। এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি। ওই সংবিধান রাখলে আবার হাসিনা তৈরি হবে, আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে দেবে। ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন আর কল্পনা দিয়ে, আর তাদের পার্টিসিপেশনে। তাদের আগামীর জগতে আমরা থাকবো না, তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না। ওহে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা, শুনতে বুক ভেঙে গেলেও তোদের আগামীর জগতে আমরা থাকবো না, কেউই না। ওই জগৎকে তোদের তৈরি করতে হবে। সেই জগৎ আজকে চাইতে জটিল হবে। আমাদের চাইতে বেশি চালাক না হলে, বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা। আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব। আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয়, কিন্তু কাজটা করে দিতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। কথাটা একেবারে মিথ্যা না, কিন্তু আমার অ্যাম্বিশনটা কি? দেখেন, হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারল? কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে? এর একটা প্রধান কারণ, জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায়, জনগণের প্রতিপক্ষ হয়ে যায়। পলিটিক্যাল রুলার্স ফ্রি দেমসেলভস অ্যান্ড এনস্লেভ আদার্স। তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায়। জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না। থ্যাঙ্কস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে। বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে। আমরা নেত্র নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি। কনক সারোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছি।
মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে। আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইমড হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে। আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি, কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে। এদের পরিচিতির কারণটা কি? কারণ খুব সিম্পল, এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে। আমিও ব্যক্তি হিসেবে তুচ্ছ, কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয়, আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি। এটাকেই বলে সফট পাওয়ার। একসময় প্রথম আলো ডেইলি স্টার ছিল ক্ষমতাবান এই সফট পাওয়ারের অধিকারী, আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এইখানে। আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না। রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের। আমাদের বুকে সাহস আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে, আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে। আমি অন্যের কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব। কারণ পাবলিক ভয়েস যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে, বা যেটা সিভিল সোসাইটি, সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে, তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায়। সে তার রাজনৈতিক ক্ষমতা হারায়, সে ভয়েসলেস হয়ে যায়, তার কোনো ভয়েস থাকে না। সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায়, যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে, যার সামনে ক্ষমতা থর থর কাঁপে। বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না, কিন্তু তারা মৌলানা ভাসানীর নাম জানে, কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নতজানু হননি। এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকবে। শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স করতে হবে। ফিদেল ক্যাস্ট্রো চে গুয়েভারার চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতে অল্পদিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চে গুয়েভারাকেই তো বেশি মানুষ মনে রেখেছে, তাই না? কেন? কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না, সকলের জীবনই। দর্শক, ইতিমধ্যে ভিডিওটি দেখলেন। শেখ হাসিনা পতনের পর ফাঁকা মাঠে গোল দিচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মারধরের ঘটনা শোনা যাচ্ছে। অনেকে বলছেন বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ। আসলে দর্শক, বিএনপি যদি এভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে এদের পরিণতি কী হবে তা জনগণই বলে দিবে। তাই বিএনপিকে বলতে চাই, এখনও সময় আছে, ভালো কিছু করুন, অন্যায়ের বিপক্ষে দাঁড়ান, চাঁদাবাজি, মারধর থেকে নিজেদের বিরত রাখুন। দর্শক, এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।